প্যালিওসিন যুগে মানুষ যখন পাথরের হাতিয়ার তৈরি করতে শিখল, তখনই মানুষ পেয়েছিল প্রাযুক্তিক উন্নয়ন আর উদ্ভাবনের জন্য সবচেয়ে প্রয়োজনীয় শিক্ষা: বিল্ড, টেস্ট, রিপিট। যে কোনো উদ্ভাবনী উন্নয়নের মূল মন্ত্রই হলো কোনো কিছুর প্রাথমিক একটি সংস্করণ তৈরি করে সেটির ভুল ত্রুটি নির্ধারণ করা এবং পুনরায় তৈরি করা। যত দ্রুত ভুল ত্রুটি সংশোধন করে প্রক্রিয়ার পুনরাবৃত্তি করা যায়, উদ্ভাবনও হয় তত দ্রুত। এই প্রক্রিয়ায় পুনরাবৃত্তিতেই প্রযুক্তি অগ্রসর হতে হতে পৌঁছেছে আজকের দিনে। সবসময় প্রযুক্তি ক্রেতা হয়ে থাকা বাংলাদেশের সামনেও এখন সুযোগ এসেছে উদ্ভাবক হয়ে বিশ্বমঞ্চে চলে যাওয়ার। আর সে সুযোগ এনে দিয়েছে অত্যাধুনিক সিমুলেশন প্রযুক্তি। বিল্ড, টেস্ট, রিপিট লুপের সময় প্রতিদিনই যেন কমে আসছে আর বাড়ছে উদ্ভাবনের গতি। তবে বিষয়টা সবসময় এমন ছিল না। কয়েক দশক আগেও উদ্ভাবনের জন্য আজকের গতির কথা কেউ কল্পনা করতে পারত না। বিল্ড, টেস্ট, রিপিট লুপ যখন মন্থর ছিল, প্রোটোটাইপ নির্মাণও তখন ছিল ব্যয়বহুল। দীর্ঘায়িত প্রক্রিয়ায় প্রোটোটাইপের সংশোধন করতে করতে পণ্য বাজারে আনতে দেরি হতো, অথবা সংশোধন ফেজ ছোট করে পণ্য দ্রুত বাজারে আনলে দেখা যেত তাতে ত্রুটি রয়ে গেছে। এতে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বড় ক্ষতির মুখে পড়ত। এজন্য এই লুপ ছোট করে আনার চেষ্টা বহুদিনের। এই ধারায় আশীর্বাদ হয়ে আসে কম্পিউটার। প্রোটোটাইপ তৈরিতে, বিশেষ করে ডিজাইন পর্যায়ে ভার্চুয়াল ডিজাইন অর্থ ও সময় দুই বাঁচাতে পারে। ফলে বিল্ড, টেস্ট, রিপিট লুপে রাতারাতি আমূল পরিবর্তন চলে আসে। এরোস্পেস, নিউক্লিয়ার আর অটোমোবাইল ইন্ডাস্ট্রি এটি গ্রহণ করে সবার আগে। এখন তো বলতে গেলে প্রায় সব ইন্ডাস্ট্রি সিমুলেশন প্রযুক্তি গ্রহণ করেছে। এই প্রযুক্তির উন্নয়নে আর গবেষণায় নিরন্তর টাকা ঢালছে। গত অর্ধ শতাব্দীতে সিমুলেশন প্রযুক্তিতে বিনিয়োগ বেড়েছে বহুগুণ, আর বেড়েছে একাডেমিয়ার সাথে ইন্ডাস্ট্রির সহযোগিতা। সবচেয়ে সফল সফটওয়্যার কিংবা অন্যান্য প্রযুক্তিগুলোর অতীত ঘাটলেই দেখা যাবে এর উৎপত্তি প্রক্রিয়া কোনো বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারেই হয়েছে। ফলে একাডেমিক গবেষণার ফসল হিসেবে অনেক সিমুলেশন টুল তৈরি হয়েছে, যেগুলো এখন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে প্রয়োগ করা যাচ্ছে। এই টুলগুলোতে বিনিয়োগ এখন নির্মাণ পর্যায় থেকে পরের পর্যায়ে উন্নীত হয়েছে, অর্থাৎ এগুলোকে আরও দক্ষ, নির্ভরযোগ্য ও ব্যবহারকারীর জন্য সহজ করে তোলা। এরই ধারাবাহিকতায় গত দশকে আগমন হয়েছে ডিজিটাল টুইনের, যা চতুর্থ শিল্প বিপ্লবের প্রধান নিয়ামক হয়ে উঠেছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প তথা এসএমই উদ্যোক্তাদের জন্য আরও ভালো খবর নিয়ে এসেছে সিমুলেশন প্রযুক্তি। কাস্টমার সাপোর্ট কিংবা ইউআই ইউএক্স এর দিক থেকে প্রিমিয়ামের চেয়ে খানিকটা পিছিয়ে থাকলেও অধিকাংশ সিমুলেশন সফটওয়্যারই ওপেন সোর্স, অর্থাৎ বিনা খরচে ব্যবহার করতে পারবে সবাই। এগুলো ব্যবহার করে ইতোমধ্যেই অনেক সফল বাণিজ্যিক পণ্যও তৈরি হয়েছে। ন্যাস্ট্রান আর কোডএস্টারের মতো ফ্রি সিমুলেশন সফটওয়্যারগুলো উচ্চ দক্ষতা সম্পন্ন। বিভিন্ন ফিচার বিবেচনায় ওপেন ফার্ম সফটওয়্যারটি এনসিস ফ্লুয়েন্ট কিংবা স্টার সিসিএম প্লাসের মতো প্রিমিয়াম সফটওয়্যারের সাথে তুলনীয়। ফার্স্ট প্রিন্সিপাল বেসড মডেলিংয়ের জন্য ফেনিক্স আরেকটি শক্তিশালী টুল। অন্যদিকে পাইথন ইকোসিস্টেমেও অনেক ওপেন সোর্স টুল রয়েছে, যেগুলো ম্যাটল্যাবের সমকক্ষ। 1980-এর দশক থেকে প্রধানত দুরকম সিমুলেশন অবকাঠামো ব্যবহৃত হচ্ছে: একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কোনো কম্পিউটারে লাইসেন্সপ্রাপ্ত নডলফট সিমুলেশন টুলের ব্যবহার, অন্যটি হলো সাধারণ কোনো ডেস্কটপ কম্পিউটারে মডেল তৈরি করে সেটিকে হাই পারফরমেন্স কম্পিউটিং বা এইচপিসি ক্লাস্টারে রান করা। উভয় ক্ষেত্রেই হার্ডওয়্যার ও সফটওয়্যার কেনার জন্য বড় আকারে আগাম মূলধন প্রয়োজন হয়। সাধারণ ব্যবহারের জন্য এরূপ একটি সিমুলেশন সেটআপ তৈরি করতে কম বেশি $5 লক্ষ বা বাংলাদেশি মুদ্রায় 6 কোটির অধিক খরচ হতে পারে। এই খরচ এসএমইগুলোর জন্য বাস্তবসম্মত নয়। এমনকি স্থানীয় অনেক বড় প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও অনেক সময় এই বিনিয়োগ তাৎক্ষণিক লাভের সম্ভাবনা কম হওয়া, অনিশ্চিত ব্যবসায়িক পরিবেশ কিংবা দীর্ঘমেয়াদে দক্ষ জনশক্তি তৈরির ঝামেলার কথা মাথায় রেখে ঝুঁকিপূর্ণ বিবেচিত হতে পারে। ক্লাউড কম্পিউটিংয়ের আবির্ভাবের পর নতুন দুটি বিজনেস মডেলের আগমন হয়েছে: সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস বা সাস এবং ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ আ সার্ভিস বা আইয়াস। এই মডেল দুটি ছোট ব্যবসাগুলোর জন্য প্রযুক্তি গ্রহণের অর্থনৈতিক প্রতিবন্ধকতা দূর করেছে। এখন প্রতিষ্ঠানগুলো ছোট পরিসরে শুরু করে প্রয়োজন মাফিক সম্প্রসারণ করার সুযোগ পাচ্ছে। একই সাথে সফটওয়্যার বিক্রেতারাও তাদের ক্রেতার সংখ্যা বাড়াতে নিয়ে আসছে সাবস্ক্রিপশন ভিত্তিক মূল্য নির্ধারণ। অন্যদিকে ডিজাইনারদের নির্দিষ্ট চাহিদা পূরণের জন্য বাজারে এসেছে অনেক স্বল্প মূল্যের লো ফিডেলিটি ফাস্ট সিমুলেশন সেবা, যেমন সিমস্কেল, সিমেরিক্স, অনশেপ।
এই স্টার্টআপগুলোর পে পার ইউজ মডেলের কল্যাণে ছোট বড় ব্যবসায়ী কিংবা উদ্যোক্তাদের আগাম মূলধন বিনিয়োগের প্রয়োজনীয়তা একেবারেই ফুরিয়েছে। এ তো গেল সিমুলেশন প্রযুক্তির ব্যবহার ও এর সুফলের কথা, কিন্তু ব্যবহারকারী যদি সঠিক ব্যবহারের উপায় না জানে তাহলে উপায় কি? এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে কোম্পানিগুলো ভুল মডেলিংয়ের অর্থ ব্যয় করেছে এবং ব্যবহার অযোগ্য ফলাফল পেয়েছে। অর্থ ও সময়ের এরকম অপচয় রোধ করতে ব্যবহারকারীদেরও দক্ষতা বাড়াতে হবে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ইন্ডাস্ট্রি আর একাডেমির মাঝে সংযোগ স্থাপন। কারণটা সহজ, যে কোনো প্রতিষ্ঠানকে সিমুলেশনের মতো অত্যাধুনিক প্রযুক্তি গ্রহণ প্রক্রিয়ায় ধাপে ধাপে সম্পন্ন করতে হয়। প্রাথমিকভাবে ছোট কিন্তু ফলপ্রসূ কোনো টেকনিক্যাল সমস্যা বা উৎপাদন প্রক্রিয়ায় কোনো সমাধান সিমুলেশন ব্যবহার করা যেতে পারে। আর এ সংক্রান্ত মডেল তৈরিতে যে দক্ষতা লাগে, বিশ্ববিদ্যালয়গুলোই পারে তাদের শিক্ষার্থীদের মাঝে সে দক্ষতা ও সক্ষমতা তৈরি করে দিতে। অধিকাংশ সফটওয়্যার কোম্পানিও এই প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়গুলোকে সহায়তা করার জন্য কম খরচে বা বিনামূল্যে সেবা দিতে আগ্রহী। তবে একাডেমিক এই পরিবর্তন আনতে চাইলে কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করা আবশ্যক। সবচেয়ে বড় চ্যালেঞ্জটি হলো আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রস্তুতি। সিমুলেশন প্রযুক্তির এই টুলগুলো অনেকদিন ধরেই বাণিজ্যিকভাবে বাজারে উপস্থিত এবং বেশ বিকশিত, তাই হঠাৎ করেই এই প্রযুক্তির পাঠদান শিক্ষকদের জন্য চ্যালেঞ্জিং। এক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম ও সিলেবাসে পরিবর্তন আনা ও সেকেলে কোর্সগুলো বাদ দেওয়া জরুরি। সেখানে চালু করা যেতে পারে সিমুলেশন সংক্রান্ত নতুন কোর্স, যা মৌলিক ফার্স্ট প্রিন্সিপাল বেস সিমুলেশন টেকনিক শেখাবে, প্রচলিত সফল ওপেন সোর্স সিমুলেশন টুলগুলোর ব্যবহার শেখাবে। উদাহরণস্বরূপ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের হিট ইকুয়েশন বা স্থিতিস্থাপকতা সূত্র মেনে মডেল তৈরি করতে হয়। তারা নতুন কোর্সের আওতায় এনসিস বা ন্যাস্টার্নের মতো সিমুলেশন টুল ব্যবহার করে মডেল তৈরি করতে শিখতে পারে। শিক্ষক ও গবেষকদেরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে এখানে। ইন্ডাস্ট্রি থেকে সমস্যা আসলেই কেবল সমাধান করা হবে এরকম মানসিকতা থেকে বেরিয়ে বরং নিজেদের ইন্ডাস্ট্রিতে গিয়ে সমস্যা খুঁজে আনতে হবে, যাতে করে সমাধান তৈরি করা যায়। বাংলাদেশের সরকারি বেসরকারি কর্তা ব্যক্তিদের মুখে নিয়মিতই শোনা যায় যে দেশে মেধার কোনো অভাব নেই। অভাব যেটির সেটি হলো দক্ষতা। আর দক্ষতা ও সক্ষমতা বাড়িয়ে মানব সম্পদ তৈরির প্রক্রিয়াটি দীর্ঘমেয়াদী। কয়েক বছর আগেও অর্থাভাব, প্রয়োজনীয় অবকাঠামো কিংবা মেধার অভাবের কথা বলা গেলেও এখন আর সেসব বলার উপায় নেই। প্রযুক্তির গণতন্ত্রায়নে বাংলাদেশের সামনেও সুযোগ এসেছে এর সুফল দুহাত ভরে নেওয়ার। কিভাবে তা গ্রহণ করতে হবে নীতি নির্ধারণী পর্যায়ে সে ভাবনার সময়ই এখন।